এগুলো বলতে হবে, কিন্তু একদম ব্রেনের মধ্যে থাকতে হবে। আপনাদেরকে বলছিলাম বেসিক অ্যাকাউন্টিং গুলো শিখতে হবে। কাস্টমার ডেবিট স্যার, সেলস ক্রেডিট। হ্যাঁ, এটা একদম চোখের পলকের মধ্যে বলতে হবে। আর ডেলিভারি জার্নাল কি হয় ডেলিভারি করলে? স্যার এফজি ম্যাটেরিয়াল ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড, সরি এফজি ম্যাটেরিয়াল ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। ডেলিভারি আগে না ইনভয়েস আগে? স্যার ডেলিভারি আগে স্যার। কেন ডেলিভারি আগে? যুক্তি দেখান। ডেলিভারি স্যার, একটা প্রোডাক্ট ডেলিভারির পরে মানে বিল বা ইনভয়েসটা করা হয়, এজন্য স্যার প্রথমে ডেলিভারিটা হয়। না, এটা না, হয় নাই। আমি কিন্তু খুব সুন্দর করে বুঝাইছিলাম ওই দিন। আপনি কাউকে দেনাদার দায়ের করতে হলে বা ক্লেম করতে হলে অবশ্যই তাকে পণ্য ডেলিভারি দিয়ে তাকে দেনাদার ক্লেম করা যাবে। ক্লিয়ার কথাটা? জি স্যার, জি স্যার, মনে পড়ছে। হ্যাঁ, এটাই। আপনি আমাকে দেনাদার হিসেবে ট্রিটমেন্ট করবেন কখন? আপনি আমাকে দিবেন। পণ্য না দিয়ে কিন্তু আপনি আমাকে দেনাদার হিসেবে ট্রিটমেন্ট করতে পারবেন না। আপনার রাইটস নাই, কিন্তু রাইটস কি থাকা উচিত? আপনি আমাকে বলতেছেন যে আপনি দেনাদার, ভাই আপনি আমার টাকা দেন। আমি বলবো যে ভাই আপনি তো পণ্য দেন নাই, আপনি আমার দেনাদার বলেন কেন? ঠিক না স্যার? কিছুই না দিলে কিভাবে দেনাদার? হ্যাঁ, এইটাই। মানে আমার কথা হলো, অ্যাকাউন্টসে যারা পড়াশোনা করেন বা অ্যাকাউন্টিং এ যারা চাকরি করেন, আপনারা কিন্তু কোনো সময় ওই বসে বলছে আর মাইনে গেছি এই থিওরিতে যদি চলেন যে কিন্তু গেছেন বলে দিলাম। বসের সাথে দরকার পড়লে আপনি আর্গুমেন্টে আসবেন যে না স্যার এই লজিক হলো এইটা। মানে আপনি যদি আপনার কনফিডেন্স লেভেল হাই না করেন, ওই ঝাড়ি যদি একটা দেয় তাহলে আপনি জার্নালও উল্টো হয়ে যাবে। তখন বলবেন আপনি সিওজিএস ক্রেডিট, ইনভেন্টরি ডেবিট, আপনার ডেলিভারি জার্নাল, কাস্টমার জার্নালও ভুলে যাবেন। ঠিক আছে? আপনার কনফিডেন্স লেভেল কিন্তু হাই করতেই হবে, কোনো উপায় নাই। যে আমি কনফিডেন্ট, আমার এই জার্নাল ঠিক আছে, আমি এটা কনফিডেন্ট স্যার। আপনি যদি এটা ভুল ধরতে পারেন আমাকে প্রুফ দেখান। ওকে? কনফিডেন্ট বাড়াইতেই হবে, কোনো উপায় নাই। কনফিডেন্ট বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। তাহলে কি হবে? কনফিউজিং শট দিলে কি হয়? ক্যাচ আউট হয়ে যায়। দেখেন না, আমরা ক্রিকেট খেলার মধ্যে সে ছক্কা মারবে কি মারবে না, সে কনফিউজিং শট দেয়, তার মানে কি লাইনে ক্যাচ। বাংলাদেশের অনেক ক্রিকেটাররা এরকম হয় না, যে কনফিডেন্স শট নিয়ে ব্যাটটা চালায়, ওর কিন্তু সিক্স হয়। এটা তো স্বীকার করবে। যখন আপনি কনফিউজিং শট দিবেন, কনফিউজ মানে আমি সিক্স কি এটা হবে কি হবে না, তখনই কিন্তু আপনি ক্যাচ আউট হয়ে যাবেন। আপনার লাইফেও ক্যাচ আউট হবেন, আপনি খেলার মাথাও ক্যাচ আউট, আপনার কর্পোরেট জবে আপনি ক্যাচ আউট। আর আপনি কনফিডেন্স শট দিবেন, আপনি কিন্তু সিক্স এটা হবে। ঠিক আছে? আবার কেন কনফিডেন্স কিন্তু ভালো না। কেন ভালো না আমি বলি, আপনি কনফিডেন্সটা থাকতে হবে, আপনার তথ্য উপাত্ত সঠিক আপনি জানেন, তখন আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। আপনি তথ্য উপাত্ত সঠিক জানেন না, না জেনে যদি শুধু কনফিডেন্স দেখান তাহলে কিন্তু হবে না। আগে আপনাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করতে হবে। কোন সময় কোন প্রশ্নের সঠিক মানে উত্তর যদি না জানেন সরাসরি কোনো সময় দিবেন না। অপেক্ষা করবেন, সময় নেবেন, ঘাটবেন, জানবেন, তারপর উত্তর দিবেন। যদি মনে করেন যে না একটু সময় নেই, সময় নিয়ে উত্তরটা দিলে উত্তরটা অনেক ভালো আসে। তাড়াহুড়া উত্তর কখনো ভালো আসে না। ঠিক আছে? তাহলে আমরা আজকে এসিপিতে চলে যাই। বেসিক অ্যাকাউন্টিং এর বই কেউ কিনছেন? স্যার আমি ইন্টারের বইটা ডাউনলোড করছি। হ্যাঁ, একদম ঝালাঝালা করে ফেলেন ইন্টারের বইটা। ঠিক আছে? আমার একটু বলেন তো রেকটিফিকেশন জার্নাল বলতে কি বোঝায়? সংশোধনী, কোনো কিছু ভুল যদি করে স্যার সংশোধন করে। কিরকম? স্যার কোনো এরর হয়েছে কোনো ট্রানজাকশনে রেকর্ডিং এর সময়, সেটা যদি ঠিক করার জন্য যে জার্নালটা দেওয়া হয় সেটা হচ্ছে রেকটিফিকেশন। যেমন করিম সাহেবকে 50 লক্ষ টাকা দেওয়া হলো। ঠিক আছে? তো এই করিম সাহেবের 50 লক্ষ টাকার ভিতরে কি করছে? শূন্য একটা সে ভুল করে কম দিছে। তার মানে কি সে গেল কত? 5 লাখ টাকা। 45 লাখ টাকার এন্ট্রি পরে নাই। তখন আপনাকে ওই রেকটিফিকেশন যে বাকি 45 লাখ টাকা দিতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং কখনো বলে নাই যে তুমি ডিলিট করে দাও, ডিলিট কোনো শব্দ নাই।
আমাদের দেশে কিছু সফটওয়্যার আছে যে পিছনে গিয়ে সব ডিলিট করে দেওয়া যায়, এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং এ অ্যালাউ করে না, সিকিউরিটি প্রসেস অ্যালাউ করে না, ঠিক আছে। আরেকটা আছে যেটা এসিপি যেটা করে, এসিপি তে ডিলিট করার কোনো অপশন নাই, কিন্তু রিভার্স করার অপশন আছে। রেকটিফিকেশন জিবি দিতে পারবেন আর রিভার্স করতে পারবেন। ধরুন আপনি যে ভুলটা করছেন ভুলটাকে উল্টায় দিলেন, তাহলে তো জিরো হয়ে গেল, ঠিক না? এই অপশনটা এসিপি তে আছে, কিন্তু এটা কি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং সাপোর্ট করে কিনা আমি জানি না, ঠিক আছে। আমাদের এখানে কেউ মেম্বার আছেন আপনার সিএফসিএম এ? না, আজকে মেম্বাররা কেউ নাই দেখতেছি, ঠিক আছে। ওনারা ওনারা হয়তো বলতে পারতো যে রিভার্স এন্ট্রি কি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং আইএস কি অ্যালাউ করে কি করে না, ঠিক আছে। এটা কালকে আপনাদের, আজকে একটা বাড়ির কাজ থাকলো, আপনারা আইএস এর মধ্যে দেখবেন এটা আছে কিনা, ঠিক আছে। সিনিয়রদের সাথে কথা বলবেন যে রিভার্স জার্নাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং কি অ্যালাউ করে কি করে না, ঠিক আছে। আমিও খুঁজবো, আপনারাও খুঁজেন। এটা আমার জানার মতে অ্যালাউ করে, এটা আইএস 8 এ বলা আছে। আইএস 8 এই যে দেখছেন পাওয়া গেছে, আমরা আইএস 8 এ চলে যাই, দেখি কি বলা আছে। আইএস 8, ওকে। অ্যাকাউন্টিং পলিসিস এন্ড চেঞ্জেস, ঠিক না? আচ্ছা, applying the selecting policy changes estimated reflecting corrections of prior period errors, the standard এখানে এখানে বলা আছে এরর যখন হবে, যখন ভুল যখন হবে, আপনি কিভাবে আপনি এটাকে এন্ট্রি দিবেন। সেটা প্রিভিয়াস ইয়ারের এরর হতে পারে, কারেন্ট ইয়ারের এরর হতে পারে। এটা প্রায়র পিরিয়ড এরর, প্রায়র, এটা তো আমি যেটা বুঝতে পারলাম যে গত বছরের যদি কোনো কিছু আপনি পিএনএল এর কোনো এন্ট্রি বাকি থাকে, এটা যদি কারেন্ট বছরে দেন, এটার জন্য এটা। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা একটু বের করেন, ঠিক আছে। বাইবেল তো আছে, বাইবেল দেখে আমরা এটা বের করবো, ওকে। আচ্ছা, আমরা এসিপি তে চলে যাই। ওই দিন যেটা দেখাইছিলাম যে একটা ইনভয়েস করছি, একটা ডাউন পেমেন্টও ছিল, ঠিক আছে। কিছু ডাউন পেমেন্টের পর এটাকে অ্যাডজাস্ট করে বাকি পেমেন্টটাও দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে ছিল এফআই সলিউশনটা গত ক্লাসে দেখাইছি, ঠিক আছে। আর এই সলিউশনটা মানে এসডি মডিউলের মাধ্যমে যে ইনভয়েসটা আসে, এটাও সেম জার্নাল। পার্থক্যটা কি কেউ কি বলতে পারবেন? পার্থক্য হলো এটাই, স্ক্রিনটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। BF01 এটা হলো এসডি মডিউল, এসডি মডিউলের বেসিক কিছু দেখা দিচ্ছি আপনাকে। আচ্ছা, BF01 না, /n BS01, এখানে লেখা আছে কি দেখেন, ক্রিয়েট সেলস ডকুমেন্ট। আমি একটা সেলস ডকুমেন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি স্ট্যান্ডার্ড সেলস করলাম, অর্গানাইজেশন দিলাম 1000, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন চ্যানেল, ঠিক আছে। কর্পোরেট সেলস ডিভিশন দিলাম 00, কমন ডিভিশন, ওকে। এখন কোশ্চেন করতে পারে যে স্যার এগুলো কি, কেন আপনি এগুলো ফিল আপ করছেন? এটা ফিল আপ করার কারণ হলো এখানে দেখেন, সেলস অর্ডারটাকে সে কয়েকটা ধাপে ভাঙছে। কিভাবে ভাঙছে? সেলস অর্ডারের মধ্যে কয়েকটা টাইপ করছে। এটা কর্পোরেট টাইপ হইতে পারে, এটা রিটেল টাইপ হইতে পারে, এটা ডিস্ট্রিবিউটর টাইপ হইতে পারে, ঠিক আছে, বা এক্সপোর্ট সেলস এর ইনভয়েস হইতে পারে। এই জন্য প্রথমে সে সেলস অর্ডারটাকে কিছু ক্লাসিফিকেশনে ভেঙে ফেলছে, ঠিক আছে। সেকেন্ড স্ক্রিনে গেলাম। আচ্ছা, এটার সাথে এটা ঠিক নাই, স্ট্যান্ডার্ড সেলটা দিচ্ছি 1000 এর সাথে 300 এটা ডিস্ট্রিবিউশনের লজিকটা সেটআপ করে না, এটা অন্যটা হবে তাহলে।
project sales construction project ঠিক আছে দেখেন এই যে স্কিন এই স্কিন আর আরেকটা স্কিন দেখাইছিলাম এটা ছিল FB70 এটা কিন্তু ডিরেক্ট একটা কাস্টমার ইনভয়েস করা এই স্কিনটা কিসের এটা হলো একটা সেলস অর্ডার করা সেলস অর্ডার থেকে ডেলিভারি হয় ডেলিভারির পরে কি হয় ইনভয়েস হয় ঠিক না ফার্স্ট অফ অল করতে হয় কি সেলস অর্ডার তারপরে ওই সেলস অর্ডারের কোয়ান্টিটির উপর এই যে আমি এখানে একটা মেটেরিয়াল দিব এখানে কোয়ান্টিটি দিব দেওয়ার পরে এটার বেজের উপর কি হবে একটা ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার পর ইনভয়েস হবে এটা হলো একটা এসডি মডিউলের মাধ্যমে সলিউশন ওকে আর এফআই সলিউশন কি সরাসরি কাস্টমার টু সেলস ঠিক আছে আমি এখানে আবার এইখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে সেলস কন্ট্যাক্টটা করলাম না সরাসরি সেলস অর্ডারটা চলে গেল ঠিক আছে সেলস অর্ডারের পরে আমি কি বলছি ডেলিভারি হবে সেলস অর্ডারের পরে কি ডেলিভারি ঠিক আছে তো বেসিস অফ ডেলিভারি কি সেলস অর্ডারের কোয়ান্টিটির উপর ডেলিভারিটা হবে সেলস অর্ডারে যদি থাকে 1000 কোয়ান্টিটি তো ওই ডেলিভারিটা 1000 কোয়ান্টিটি হবে পার্শিয়ালিও করতে পারে সে ফুলও করতে পারে কিন্তু বেশি করতে পারবে না তার যদি বেশি করতে হয় তাকে আরেকটা সেলস অর্ডার করতে হবে ওকে আবার ওই কাস্টমার যদি অ্যাডভান্স দেয় অ্যাডভান্স দিতে পারে কোনো সমস্যা নাই অ্যাডভান্সের সাথে ডেলিভারির আপাতত কোনো সম্পর্ক নাই ঠিক আছে ওই ডেলিভারি কোয়ান্টিটির উপর বেস করে কি করতে হয় ইনভয়েস করতে হয় দেখি কাস্টমার ডেবিট টু সেলস ক্রেডিট ওকে তো এসডি মডিউলের মাধ্যমে সেলস এন্ড ডিস্ট্রিবিউশন যে মডিউলটা ঠিক আছে এই মডিউলের মাধ্যমে আপনাকে যদি ইনভয়েস করতে হয় ফার্স্ট অফ অল আপনাকে সেলস কন্টাক্ট করতে হবে সেলস অর্ডার করতে হবে পরে ডেলিভারি করতে হবে পরে ইনভয়েস করতে হবে কয়টা ধাপ একটা একটা দুইটা তিনটা চারটা ধাপে আসতে হবে আর এফআই সলিউশনের মাধ্যমে যদি আসেন আপনি সরাসরি আপনি একটা সলিউশনের মাধ্যমে আপনি করে ফেলবেন যে কাস্টমার ডেবিট টু সেলস ক্রেডিট পার্থক্যটা কি আপনারা বুঝতে পারছেন পার্থক্য একটাই যে একটা হলো নন অপারেটিং রেভিনিউ আর একটা কি অপারেটিং রেভিনিউ ক্লিয়ার অপারেটিং রেভিনিউ বলতে কি বুঝো অপারেটিং রেভিনিউ হলো আমার বিজনেসের যে সকল ফিনিশ প্রোডাক্ট তার তো কাউন্টিং আছে মানে স্টক আছে মেটেরিয়াল কাউন্টিং স্টক ঠিক না ওই স্টককে আমি ইন্ডিভিজুয়ালি সেল করি এমনকি এটা স্টক মেনটেন করি ফিনিশ মেটেরিয়াল ঠিক আছে এমনকি ওইটা আমি প্রডিউস করি নিজে ঠিক আছে আমার বিজনেসেরই এটা একটা অংশ ঠিক আছে মেন অংশ যেটা আমি এটাকে র মেটেরিয়াল থেকে ফিনিশ মেটেরিয়ালে রূপান্তর করে আমি সেল করি এটা আমার অপারেটিং রেভিনিউ ওকে নন অপারেটিং রেভিনিউ কি কেউ বলতে পারবেন স্যার যেটা যে মানে যে আমার মূল ইনকামের বাহিরে যে কিছু আদার্স ইনকাম আছে যেটা আমার মানে মূল ব্যবসা না আর কি প্রোডাক্ট সেল করে আমি আসলে এই করি না সেটাই হচ্ছে নন অপারেটিং যেটা গত ক্লাস আপনি বলছিলেন স্ক্র্যাপ বা এই জাতীয় হ্যাঁ স্ক্র্যাপ হতে পারে আদার ইনকাম হতে পারে বা এই যে ওয়েস্টেজ সেলস হতে পারে ঠিক না রিসেন্টলি মেবি আমি যতটুকু জানি মনে হয় স্ক্র্যাপ সেলস ওয়েস্টেজ সেলস মানে ভ্যাট দিতে হয় ওয়েস্টেজ সেলে 5% ভ্যাট দিতে হয় হ্যাঁ হ্যাঁ ভ্যাট দিতে হয় ঠিক আছে তাহলে দুটো স্কিনের পার্থক্য তো বুঝতে পারছেন এটা হলো এসডি মডিউলের মাধ্যমে এখানে দেখেন কি কি আছে সোল টু পার্টি কার কাছে সেল করলাম শিপ টু পার্টি ঠিক আছে কোন প্ল্যান থেকে সেল করলাম এবং কি মেটেরিয়াল সেল করলাম এখানে মেটেরিয়াল আছে কোয়ান্টিটি আছে এবং তার ইউনিট প্রাইসও থাকবে তার শিপিং অ্যাড্রেস ডেলিভারি অ্যাড্রেস টোটাল ইনফরমেশন এসডি মডিউলে থাকবে ঠিক আছে তো এই এসডি মডিউল ফুল সাইকেল আপনাদেরকে শিখাইতে গেলে আমার আরো 5-8টা ক্লাস বেশি নিতে হবে ঠিক আছে তো
এফআইসিউ তে যারা কাজ করে এরা আদার মডিউল গুলোর বেসিকটা জানলেই হয়, যে বেসিক রিফ্লেকশনটা কি। আপনারা তো বেসিক রিফ্লেকশনটা তো ক্লিয়ার, যে এসডি মডিউলের মাধ্যমে মেটেরিয়াল কোয়ান্টিটি, দ্যাট মিন্স মেটেরিয়ালের স্টক কোয়ান্টিটির মাধ্যমে সেলস হয়। ওকে, ফার্স্ট অফ অল সেলস কন্ট্রাক্ট, সেলস অর্ডার, ডেলিভারি, ইনভয়েস, এই হলো এসডি মডিউলের সিকোয়েন্স। ঠিক আছে, আর এফআইআর মাধ্যমে কি আসতেছে, ওনলি ফর কাস্টমার টু সেলস, নন অপারেটিং। এটা হলো নন অপারেটিং। আর এটা হলো অপারেটিং। ঠিক আছে, তাহলে ওই দিন আমরা যে ডিসকাশনটা করছিলাম, কেউ কি বলতে পারবেন যে অ্যাডভান্স কাস্টমার থেকে অ্যাডভান্স পেলাম, এটা ট্রানজাকশন কোড কি বলেন? অ্যাডভান্স টাকা পেলে কাস্টমার কোডের নাম কি, মানে এই ট্রানজাকশন কোডের নাম কি বলেন তো দেখি? ভুলে গেছেন সবাই, শুধু ক্লাস করে, কেউ দেখেও না। এই যে দেখেন, রিকোয়েস্ট হলো F47, আর যখন এই রিকোয়েস্টটাকে মানে এক্সিকিউট করা হয় তখন হলো F47। F47 হলো ভেন্ডরের জন্য, কাস্টমারের জন্য না। ও সরি, কাস্টমারের জন্য হলো F37 হলো, দেখেন এখানে পার্থক্যটা একটু দেখেন। F37 ওটা ছিল 47, এটা হলো 37, দ্যাট মিন্স 10 গ্যাপ, ঠিক না? আর F-29 এখানে কত গ্যাপ, ওটা ছিল 48 আর এটা হলো 29, প্রায় 21 স্যার এই F37 হলো অ্যাডভান্স রিকোয়েস্ট আর F29 হলো পেমেন্ট। হ্যাঁ, অ্যাডভান্স হলো অ্যাডভান্স ডাউন পেমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিই। আজকে যেটা দেখাবো সেম টু সেম ফিগার মিউচুয়াল কিভাবে করতে হয়, সেম টু সেম ফিগার মিউচুয়াল কিভাবে করতে হয়। ধরেন একটা কাস্টমারের কাছ থেকে আমি কি করলাম, অ্যাডভান্স টাকা নিলাম। ঠিক আছে, এন্ট্রিটা পাস করি আমরা, অ্যাডভান্স। ধরেন 50,000 টাকা। কত ক্লায়েন্টের আছে? ও 130-এ লগ ইন করছে, এই কারণেই তো পাচ্ছি না কেন। বলতে এখানে এ কেন দিতে হয়? স্পেশাল জিএল অ্যাডভান্সের জন্য। यस স্পেশাল জিএল ইন্ডিকেটর অ্যাডভান্স বলতে কি বুঝি আমরা? কারেন্ট অ্যাসেট, হ্যাঁ,
Down payment on current asset. ডাউন পেমেন্ট On current asset. কারেন্ট অ্যাসেট। কাস্টমারের বেলায় কি হয়? কারেন্ট অ্যাসেট কারেন্ট হয়, লাইবিলিটিস। উল্টা হয় এটা। This one. কাস্টমারের বেলায় এটা উল্টা হয় না? ভেন্ডরের বেলায় কারেন্ট অ্যাসেট আর কাস্টমারের কারেন্ট লায়াবিলিটিস। লায়াবিলিটিস। এই যে দেখেন 2 সিরিজের লায়াবিলিটিস এর জিএল চলে আসছে, ঠিক আছে? 2 সিরিজের লায়াবিলিটি জিএল, অ্যাডভান্স রিসিভ ফ্রম কাস্টমার, মানে কি লায়াবিলিটি। যদি 1 সিরিজ থাকতো তাহলে এটা অ্যাসেট থাকতো, ঠিক আছে? এখানে সিরিজগুলো এভাবে করা যে 1 সিরিজে বোঝাচ্ছে কি লায়াবিলিটি কারেন্ট অ্যাসেট, শুধু কারেন্ট অ্যাসেট না, অ্যাসেট বোঝাচ্ছে, আর 2 সিরিজে লায়াবিলিটি বোঝাচ্ছে। তো আমরা এটাকে সিমুলেট করি। তাহলে কত টাকা হলো? 50,000 টাকা আমি অ্যাডভান্স রিসিভ করলাম। ওকে, সেভ করলাম। কাস্টমার লেজার দেখা ট্রানজাকশন কোড কি বলেন তো দেখি? ওই দিন দেখাইছিলাম আমি। BL5N। হ্যাঁ, /FBL5N। ওকে, এই ছিল আমার কাস্টমার। আমি এর আউটস্ট্যান্ডিং দেখব। এখন আমি কোনটাতে টিক মার্ক দিব? এটাতে দিব কি দিব না? স্পেশাল জিএল দিতে হবে। কেন দিতে হবে বলেন তো? অ্যাডভান্সটা দেখার জন্য। হ্যাঁ, কারণ আমি অ্যাডভান্সটা দেখব, তো এই জন্য আমাকে দিতে হবে। ওকে, এই যে ক্লিক করলাম, 50,000 টাকা চলে আসছে। এখন সেম ভাবে আমি কি করব? এই 50,000 টাকারই একটা বিল করব, ঠিক আছে? ধরেন সে 1 সপ্তাহ আগে কত টাকা দিছে আপনারে? 50,000 টাকা দিছে, ঠিক আছে? এখন প্যারালালি উনি আবার 50,000 টাকারই আবার গুডস নিছে, নিয়ে 50,000 টাকারই ইনভয়েস করছে। এখানে কি মেসেজ দিচ্ছে দেখছেন? সে বলতেছে যে তোমার 50,000 টাকার একটা আগে অ্যাডভান্স ডাউন পেমেন্ট ছিল, ও একটা মেসেজ দিচ্ছে সিস্টেম। এটা আমি জানি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা আমরা সিমুলেট করে দেখি কি জানাল আসে। সেলস ক্রেডিট টু কাস্টমার ডেবিট, সেভ দিয়ে দিলাম। এবার আমরা লেজারে চলে যাই। লেজারে কি আসছে? লেজারে দেখেন 50,000 টাকা অ্যাডভান্স ছিল এবং 50,000 টাকার বিলও চলে আসছে, সে জিরো হয়ে গেছে। এখন আপনি তো মনে করতেছেন যে আমার ট্রানজাকশন শেষ হয়ে গেছে, ঠিক আছে? কারণ তার সাথে আমার লেনদেন শেষ, পোস্টিংও শেষ, সবকিছু শেষ। এখন কেউ কি বলতে পারবেন যে ট্রানজাকশন কি শেষ হয়ে না, ট্রানজাকশন আরো কিছু বাকি আছে এখানে? এটাকে মিউচুয়াল করতে হবে এখন। হ্যাঁ, কেন মিউচুয়াল করতে হবে শুনি? আচ্ছা, এখন এই যে 50,000 টাকা যেটা অ্যাডভান্স দিছিল, এটা আমার এখনো কারেন্ট লাইবিলিটিস এর ভিতরে আছে, আর পারস্পরিকভাবে আবার আমার অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা করা আছে। রাইট, কারণ মিউচুয়াল যদি আমি না করি, আমার এই যে কারেন্ট লায়াবিলিটির যে জিএলটা আছে FBL3N, ঠিক আছে? এই যে জিএলটা কারেন্ট লাইবিলিটিস হিসেবেই থেকে যাবে। এই যে দেখেন, এই জিএল এ অনেক অ্যাডভান্স করে আছে, এগুলোকে মিউচুয়াল করে নাই, ঠিক আছে? আমরা এটাকে মিউচুয়াল করতে হবে। যে আজকে ডেটে নিয়ে আসি, আজকে তো আমরা পোস্টিং ডেট দিচ্ছি, ঠিক না? এই যে দেখছেন এখানে 50,000 টাকা, ঠিক আছে? এই 50,000 টাকা কিন্তু সে অ্যাডভান্স দেখাচ্ছে, এখানে লায়াবিলিটি দেখাচ্ছে। তার মানে কি আমাকে এই জিএল থেকে সরাইতে হবে,
গ্রিন করতে হবে। সবাই মনে হয় বিষয়টা ক্লিয়ার না, আমি আবারও বলি, সবাই মনোযোগ দিয়ে একটু শুনেন। আপনার ধারণা মতে যে বা আমাদের ধারণা মতে ট্রানজেকশন শেষ, কারণ সে আলটিমেটলি জিরো হয়ে গেছে, অ্যাডভান্স দিছে এবং ইনভয়েস করছে, জিরো হয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে সে রেড হয়ে আছে, মিউচুয়াল হয় নাই। এখন তাকে কেন মিউচুয়াল করতে হবে? মিউচুয়াল করার মেন লজিকই হলো একটা, এই যে আমি অ্যাডভান্স দিয়ে যে তাকে রিসিভ করছিলাম, রিসিভ করার কারণে কি সে লাইবিলিটি জিএল এ টাকাটা বসে আছে, ঠিক আছে। তার মানে কি লাইবিলিটি বাড়ায় রাখছে, ঠিক না? অপোজিটে এই যে রিসিভেবল জিএলটা হয়েছে, রিসিভেবলে কি আসে? ওয়ান সিরিজ, ঠিক আছে। এই ওয়ান সিরিজে কি আসছে দেখেন, রিসিভেবল বাড়ছে, ঠিক আছে। এই যে দেখেন রিসিভেবল বাড়ছে, ঠিক আছে। অ্যাকাউন্টস রিসিভেবল কনস্ট্রাকশন গভর্নমেন্ট অথরিটি, ওকে। তাহলে একদিক দিয়ে আমার লাইবিলিটি বাড়ছে, আরেক দিক দিয়ে আমার কি অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ছে, ঠিক না? কিন্তু এই জেলগুলো থেকে আমাকে সরাইতে হবে না তাদেরকে? সরানোর জন্য আমাকে কি করতে হবে? ওই অ্যাডভান্সকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। অ্যাডজাস্ট কিভাবে করেন? এফ ড্যাশ কত বলতে পারবেন আপনারা? লেখেন এফ ড্যাশ 32, এফ ড্যাশ 32। এটা হলো কি কাস্টমার ক্লিয়ারিং, এই দেখেন কাস্টমার ক্লিয়ারিং এফ ড্যাশ 32, ঠিক আছে। কোম্পানি কোড দিলাম, কারেন্সি দিলাম, এইখানে কি স্পেশাল জিএল দিব কি দিব না বলেন? স্পেশাল জিএল দিব কি দিব না? অবশ্যই দিব, কারণ আমি অ্যাডভান্সটাকে অ্যাডজাস্ট করব। এই অ্যাডভান্সের দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, এই যে দেখেন 50,000 50,000 ডেবিট ক্রেডিটের নীল, এখন আমি সেভ দিয়ে দিব। তার মানে কি আমার এটা মিউচুয়াল হয়ে গেল। এখন আমি লেজারটাতে যাই, এই লেজারটা রেড হয়ে আছে না? এখন রিফ্রেশ করলে দেখবেন ও গ্রিন হয়ে গেছে, তার মানে কি অ্যাডভান্স থেকে শেষ হয়ে গেছে। এই যে দেখেন ডেবিট ক্রেডিটে মিলে আসে কি জিরো, গ্রিন। তার মানে কি আপনার এই অ্যাডভান্স রিসিভড যে লায়াবিলিটি জিএলটা জিরো হয়ে গেছে। কেউ কি প্রসেসটা নিয়ে কেউ কোনো ডাউট? দেখেন না, কথা বলতে হবে কিন্তু আমার সাথে সাথে, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস। কেন গ্রিন করতে হয়, কেন গ্রিন করতে হয়, এটার এই হলো লজিক, ঠিক আছে। প্যারালালি আপনি অ্যাডভান্সের এই জিএলটাতে যান, এখানে সিমুলেট করেন, রিফ্রেশ দেন, এখানে নো আইটেম সিলেক্টেড, মানে কোনো ট্রানজেকশনই দেখাচ্ছে না। ট্রানজেকশন দেখাবে কোথায়? এইখানে ক্লিয়ার আইটেমে দেখাবে, ঠিক আছে। ক্লিয়ার আইটেমে যাই, আজকে ডেট দিলাম, এই যে দেখেন, এই যে দেখেন সে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। অ্যাডভান্সের ছিল দুইটা, ডেবিট ক্রেডিট হয়ে নীল হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে এটা, ওকে। এখন কি বুঝতে পারছেন যে কেন গ্রিন করতে হবে? মিউচুয়াল করাটা, দ্যাট মিন্স ওপেন আইটেম বলে, রেড কে বলা হয় ওপেন আইটেম, আর গ্রিন কে বলা হয় ক্লিয়ার আইটেম। ওপেন আইটেমকে অবশ্যই মিউচুয়াল করতে হবে, যদি না করেন তাহলে এক পক্ষের দায় বেড়ে থাকবে, আরেক পক্ষের অ্যাসেট বেড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন যে আমরা প্রসেসটা দেখলাম, এই প্রসেসটার নাম কি কেউ বলতে পারবে? এই প্রসেসটার নাম হলো অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট। প্রসেসটার নাম কি? অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট। আমাকে কি আরেকবার দেখাইতে হবে এটা? জি স্যার, একবার দেখালে ভালো। হ্যাঁ দেখাবো আবার? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। দাঁড়া, আমি অ্যাডভান্স টাকা নিচ্ছি, আমি একটু অন্ধকারে ঢিলাঢিলি করি, আপনারা এগুলা করেন না, ঠিক আছে, কারণ আমার তো এগুলো মুখস্থ। হ্যাঁ, অ্যাডভান্স টাকা নিচ্ছি, আপনারা পাথ সিস্টেমে যাবেন, সবসময় পাথ ধরে ধরে যাবেন। অ্যাডভান্স টাকা নিলাম, ঠিক আছে, ওকে। এই সেম কাস্টমারে নিলাম, আগে নিছিলাম 50, এখন নিব কত?
60,000 টাকা। এটা এসএপি তে যারা কাজ করে এটা কিন্তু একটা খুব কমন সিনারিও এই জিনিসটা। আমি 50,000 টাকা অ্যাডভান্স রিসিভ করছি, এই 60,000 টাকা, ঠিক আছে, আমি সেভ দিয়ে দিলাম। ওকে, এখন এটা আমি আবার ইনভয়েস করব। FB 60, সেম ফিগারই করব 60। ও আমি তো ভেন্ডরটা করে ফেলেছি, সরি সরি সরি, থ্যাংক ইউ। আমি আমার এটা পোস্টিং নিত না কিন্তু এটা, ঠিক আছে, সে আমার আটকায় দিত, কারণ ওই কাস্টমারের ভিতরে আমি ভেন্ডরের স্কিন দুটো একই রকম। কারণ ভেন্ডরের ভিতরে কাস্টমারের যে কখনো সে নেবে না। এই দেখেন সে মেসেজ দিচ্ছে কি তোমার 60,000 টাকা অ্যাডভান্স আছে। বলেন আচ্ছা, রিকোয়েস্টটা আসলে কাস্টমারের ক্ষেত্রে এতটা প্রযোজ্য না, দ্যাট মিন্স কাস্টমারের ক্ষেত্রে এতটা রিকোয়েস্টটা হয় না, ভেন্ডরের ক্ষেত্রে রিকোয়েস্টটা বেশি হয়, ঠিক আছে। কাস্টমার একটা টাকা দিবে, ওই রিকোয়েস্ট করে কাস্টমার টাকা রিসিভ করব আমরা, এই প্রসেসটা বাংলাদেশের প্র্যাকটিসে নাই, হয়তো দেশের বাইরে থাকতে পারে কিন্তু আমাদের দেশে নাই। আমাদের দেশে ভেন্ডরের ক্ষেত্রে রিকোয়েস্ট আছে, ঠিক না? এবার আবার আমরা লেজারটাতে চলে যাই। এখানে দেখেন এই একটা দেখবেন 60,000 টাকার একটা ওপেন জিএল আইটেম, এই যে দেখেন ওপেন জিএল আইটেম দেখছেন। এই ওপেন জিএলটা কিসের জন্য আসছে? অ্যাডভান্স রিসিভ ফ্রম কাস্টমার 2 সিরিজ, তার মানে কি এটা একটা লায়াবিলিটি। ওকে, আবার আমরা তার লেজারেও চলে যাই। কাস্টমার লেজার ট্রানজাকশন কোড কি? লেজার দেখা, এগুলো মুখস্থ করতে হবে কিন্তু। FBL 5N, এই যে দেখেন FBL 5N এ গিয়ে আমি কি দেখলাম? ভেন্ডরের কাস্টমারের লেজারটা দেখলাম, তার অ্যাডভান্স ছিল 60,000 টাকা, তার ইনভয়েসও হয়েছে 60,000 টাকা, তার মানে কি সে নীল হয়ে গেছে। এখন আমরা তাকে কি করব? মিউচুয়াল করব। মিউচুয়াল কেন করব? মেন লজিকটা ছিল এটাই যে যদি আমরা মিউচুয়াল না করি তাহলে কি হবে? ওই লায়াবিলিটিতে টাকাটা পড়ে থাকবে, এক পক্ষ লায়াবিলিটি বেড়ে থাকবে, আরেক পক্ষ রিসিভেবল বেড়ে থাকবে। এই জন্য আমাদেরকে অবশ্যই মিউচুয়াল করতে হবে। মিউচুয়াল করার জন্য আমাদের ট্রানজাকশন কোড কি বলেন তো? F32। F32 তে গেলাম, কোম্পানি কোড দিলাম, কারেন্সি দিলাম, এবং অ্যাডভান্সের কি দিব না দিব না? হ্যাঁ দিব, অবশ্যই দিব। কেন দিব? কারণ আমি অ্যাডভান্সটা কি অ্যাডজাস্ট করতেছি, ঠিক না? সে বলতেছে টেস্ট 1 লক করে রাখছে। টেস্ট 1 কে একটু ছেড়ে দিবেন? স্যার আমি এই জন্য এন্ট্রি দিতে পারিনি। হ্যাঁ, এই যে আপনি ঢুকে আছেন তো এই জন্য আপনি এখানে সে মেসেজ আমি তো স্যার
আমি তো স্যার টেস্ট 3 আমিও এই মেসেজটাই শো করছি আমি ভাবছি আপনি হয়তো লক করে রাখছেন কিনা বা না 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 কারণ এট এ টাইম সবাই মিলে একই কাস্টমার ঢুকলে সে লক করে রাখবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা আমি এই জন্য সে বলতেছে যে তুমি লক করে রাখছো আচ্ছা টেস্ট 1 কেউ আছেন আপনি একটু বের হন আমি সেভটা দেই তারপর আপনি আরেকবার প্র্যাকটিস করেন তখন সমস্যা হবে না ঠিক আছে একই কাস্টমার বা ভেন্ডরের ভিতরে যখন আপনারা ক্লিন করবেন তখন সিস্টেম এভাবে আটকায় দিবে কারণ একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ করতে দেয় সাথে সাথে করতে দেয় টেস্ট 3 আটকায় রাখছেন টেস্ট 3 কে স্যার টেস্ট 3 আমি স্যার হ্যাঁ আপনি আটকায় রাখছেন জিত দিচ্ছি বের হয়ে যান আপনি তাহলে আমি পারবো স্যার এই যে দেখেন স্ক্রিন চলে আসছে ঠিক আছে সেম ভাবে এখন কি করব এটাকে সেভ করে দিব এই যে একটা ডকুমেন্ট নাম্বার পড়ে গেল আমরা আবার লেজার গুলোকে দেখি এই যে এখানে ৬০০০০ টাকা ক্রেডিট হয়ে আসছে না কি লায়াবিলিটি বেড়ে আসছে না এখন লায়াবিলিটি 0 হয়ে যাবে দেখবেন এটাকে রিফ্রেশ দেই হ্যাঁ এই যে দেখেন ৬০০০০ টাকা 0 হয়ে গেছে এটাকে সাব টোটাল করে দেখেন এই যে ৬০০০০ টাকা ডেবিট ক্রেডিটে 0 তার মানে কি সে গ্রিন হয়ে গেছে প্যারালালি তার কাস্টমার লেজারটাও দেখেন এই যে নো আইটেম সিলেক্টেড কোনো আইটেম নাই আইটেম আছে কোথায় এইখানে ক্লিয়ার আইটেমে যায় দেখি এই যে এখানে চলে আসছে দেখছেন এই যে দেখেন ৬০০০০ টাকা ডেবিট ক্রেডিট হয়ে চলে আসছে ক্লিয়ার স্যার যদি আমরা কোনো অ্যাডভান্স রিসিভ না করি সেক্ষেত্রে সরাসরি যে ইনভয়েস গুলো করি বা এসডি মডিউলের মাধ্যমে যে ইনভয়েস গুলো হবে সেগুলো তো আর মিউচুয়াল করা লাগবে না না ওইটা মিউচুয়াল করা দরকার নাই মিউচুয়াল হয় শুধু একমাত্র কিসের এগেইনস্টে অ্যাডভান্সের অ্যাডভান্সের এগেইনস্টে আমরা এখন তো অ্যাডভান্স এইজন্য আমি বলছি এই প্রসেসটার নাম হলো অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট প্রসেসটার নাম কি বলছি আমি অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট ধরেন সাপোজ আমি এখন কোনো ইয়া করলাম না অ্যাডভান্স ছাড়া হ্যাঁ অ্যাডভান্স ছাড়া একটা ট্রানজিশন করি আমরা ঠিক আছে অ্যাডভান্স ছাড়া ট্রানজিশন কোড কি আছে আমার ধরেন প্রথম আমি একটা ইনভয়েস করি ওকে ধরেন FB70 তে একটা ইনভয়েস করি ধরেন এখানে কত টাকার করব 1,00,000 টাকার করি কত টাকা ইনভেস্ট করতেছি 1,00,000 টাকা সেভ করলাম করার পর চলে লেজারে চলে যায় অ্যাডভান্সের যে লিখে ট্রানজাকশনটা আসবে আসবে না কেন আসবে না কারণ এটা অ্যাডভান্স না এটা একটা ইনভয়েস হয়েছে এটা আসবে এখানে এই যে ওপেন আইটেমে আসবে দেখেন ওপেন আইটেমে এই যে 1,00,000 টাকা আসছে রিসিভেবল তার মানে কি আমি ইনভয়েস তৈরি করলাম গুডস ডেলিভারি করছি করার এগেইনস্টে আমি এখন একটা রিসিভেবল তৈরি করছি 1,00,000 টাকা ধরেন এই 1,00,000 টাকা সে দেয় নাই সে 80,000 টাকা দিছে এরকম ঘটনা ঘটে না সে যদি 80,000 টাকা দেয় তাহলে আপনার রিসিভেবল কত 1,00,000 টাকা না 20,000 টাকা 20,000 20,000 টাকা তাহলে আউটস্ট্যান্ডিং আপনাকে কত রাখতে হবে 20,000 টাকা রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা চলেন একটা এই 1,00,000 টাকার 80,000 টাকা আমরা রিসিভ করি ওকে রিসিভ করার জন্য আমাকে কোন ট্রানজাকশন করে যেতে হবে বলেন তো ওই দিন বলছিলাম কোন ট্রানজাকশন কোডটা ভুলে গেছেন আপনারা 28
এই যে 28 f-28 f-28 এ ঢুকলাম। ওকে, ঢুকে আমি ৮০,০০০ টাকা রিসিভ করব। ঠিক আছে, রিসিভ। ৳১,০০,০০০ আমি তো রিসিভ করতেছি না। পার্সিয়াল পেমেন্ট হয় না অনেক সময়? পার্সিয়াল পেমেন্ট কিন্তু হয়। এই যে পার্সিয়াল পেমেন্ট। ওকে, এখানে কোন কোড দিব? ওই কাস্টমারের কোড দিব এখানে। এখানে কি স্পেশাল জিএল দিব কি দিব না বলেন তো? হবে না। আপনার এই কথার সাথে কে কে একমত আছেন দেখি। তো স্যার স্পেশাল জিএল হবে না, কারণ সেটা অ্যাডভান্স দিচ্ছেন। ইনভয়েসের স্পেশাল জিএল কি হবে কি হবে না? না, হবে না। হবে না স্যার, হবে না স্যার, হবে না। এই যে কনফিডেন্সের খুব অভাব, আপনারা ওই যে কনফিউজিং শর্ট দেন, শুধু ক্যাচ আউট হন। এক কথায় বলবেন হবে না। কেন হবে না? কারণ স্যার আপনি আগে অ্যাডভান্স দেন না, এই জন্য হবে না। শেষ। দুমনা আনসার দেন আপনারা। স্যার আপনার তো এখানে কোনো অ্যাডভান্স নাই, তাও যদি আপনি এখানে এ দেন তাহলে কি এটা নিবে না নাকি? আমি অ্যাডভান্স দিলাম, যদি লেজারে যদি এ থাকে তাহলে তাকে নিয়ে আসবে, যদি এ যদি না থাকে তাহলে আনবে না। কথাটা বুঝছেন? এ কখন দিব আমরা? যদি আমার অ্যাডভান্স অ্যাডজাস্ট করব উইথ পেমেন্টের সাথে, তখন এখানে এ দিব। ঠিক আছে, ধরেন এখানে আমি 1,00,000 টাকা ইনভেস্ট করছি না, তো ওইখানে যদি 50,000 টাকা যদি অ্যাডভান্স থাকতো তাহলে কি আরো 50,000 টাকা আমি এখন পাবো না? তাহলে এখানে কত বসবে? আমার এখানে 50,000 টাকা বসতো না? বিষয়টা বুঝতে পারছেন? যেহেতু আমরা এখানে অ্যাডভান্স অ্যাডজাস্ট করতেছি না, আমরা কি করতেছি? সরাসরি একটা ইনভয়েসের এগেইনস্টে পার্সিয়াল রিসিভ করতেছি, ঠিক না? তো পার্সিয়াল যেহেতু রিসিভ করতেছি, এখানে অ্যাডভান্সের কোনো কথাই আসবে না। ওকে, তারপর এই যে আসলে এখানে 1,00,000 টাকা, ডিফারেন্স কত? 20,000 টাকা। ডাবল ক্লিক করেন, এখানে সিমুলেট করেন। ঠিক আছে, তিনটা লাইনেই আছে। ওকে, এবার সে বলতেছে 0। সেভ। ঠিক আছে, সেভ হয়ে গেল। এবার যা দেখি লেজারটাতে কি দেখাচ্ছে। এই যে এখানে কত ছিল? 1,00,000 টাকা ছিল না? এখন কত থাকবে বলেন তো? 20,000 টাকা। 20,000 টাকা থাকবে। এই যে দেখছেন 20,000 টাকা। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে কি আমার রিসিভেবল 80,000 টাকা কমে গেছে। আমার রিসিভেবল ছিল কত? 1,00,000 টাকা। আমি 80,000 টাকা রিসিভ করছি ব্যাংকে, আমার এখন 20,000 টাকার রিসিভেবল আছে। তো এখন আবার কি করব? আমি 20,000 টাকা আবার রিসিভ করব, সে আবার 20,000 টাকা আমাকে পেমেন্ট দিবে। ঠিক আছে, আমি আবার এগুলো পূরণ করে আসি, আমি বাকি টাকাটাও কে রিসিভ করে ফেলি। হ্যাঁ, এখানে কত হবে? 20,000 না? এইখানে হবে 20,000 টাকা অ্যামাউন্টের করে। আপনারা কি প্র্যাকটিস যখন করেন তখন কি এলোমেলো হয়ে যায় মাথাটা, ঠিক না? জি স্যার। হ্যাঁ, কারণ স্ক্রিন গুলো সব দেখতে একরকম, ঠিক না? আচ্ছা, এই যে দেখেন এখন সে 0 হয়ে গেছে। সেভ।
ডকুমেন্ট নাম্বার পড়ে গেল আমার, তাহলে কি এখানে কি আমার টাকা থাকবে? আর থাকা উচিত অবশ্যই। এই যে সে বলতেছে নো আইটেম সিলেক্টেড, তোমার কোনো লাইন আইটেমই নাই, তুমি সবগুলো গ্রিন করে ফেলছো। তো অনেকগুলো ট্রানজাকশন আমি দেখাইছি, অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট, ইনভয়েস এগেইনস্ট পার্শিয়াল পেমেন্ট, এবং এর পরেরও আবার পার্শিয়াল পেমেন্ট। ওকে, আর গত ক্লাসে যেটা দেখাইছি অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট উইথ পার্শিয়াল পেমেন্ট, মানে সব অ্যাঙ্গেলেই দেখাইছি। এই সিনারিওর বাইরে আরো একটা সিনারিও আছে, দেখি আপনারা বলতে পারেন কিনা, বলেন তো দেখি। স্যার ভ্যাট ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট হবে না যদি ভ্যাট ট্যাক্স থাকে? হ্যাঁ আরো আছে, বলেন। এটা এটা তো আছে, এটা তো সেলসের একটা পার্ট, ঠিক আছে। স্যার এসডি মডিউলের মাধ্যমে যে ইনভয়েসগুলো, আচ্ছা এসডি মডিউলের মাধ্যমে যদি আমরা ইনভয়েস করি, ঠিক আছে, এসডি মডিউলের একটা স্ক্রিন আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, তাহলে আপনারা বুঝে যাবেন। ওকে, FBL3L ওইখানে কিভাবে জার্নালটা পড়ে, ওইখানে যেভাবে জার্নালটা পড়ে এটা হলো ওই যে আপনার ভ্যাটের জার্নালটা সহ পড়ে যাবে। ওকে, সেলস সেলস এই যে ডিসকাউন্ট আছে, ভ্যাট অন সেলস আছে, দেখেন দেখেন অনেক ট্রানজাকশন আছে, একটা ট্রানজাকশন দেখেন, দেখেন জার্নালটা দেখেন, আমি পাশে নিয়ে আসছি, শুধু বেস্টিকি জিনিসগুলো আসতেছে দেখেন। এই যে না, এইটা না, এটা কারেকশন করা হয়েছে পরবর্তীতে, কারণ একটা জার্নাল ascending descending করে আমার একটা প্র্যাকটিক্যালি দেখবেন। আচ্ছা দেখাচ্ছি, এটা অন্য মডিউল তো, কারণ বিষয়টা হচ্ছে আপনাদেরকে বেশি দেখাইলে আপনারা মাথাটা এলোমেলো হয়ে যাবে, কারণ ওইখানে অনেকগুলো ফিল্ড পূরণ করতে হয়, কিন্তু আমি অ্যাকাউন্টিংটা আপনাকে দেখাইছি, বুঝছেন? কারণ বেশি যদি আপনারা দেখেন তখন আপনারা ধরতে পারবেন না, আমি লজিকটা দেখাই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কারণ এসডি মডিউলের ওই এক সেলস অর্ডার করতে গিয়ে যতগুলো ফিল্ড পূরণ করব, আপনি দেখা যাবে কি ওই ওই ফিল্ডগুলো পূরণ করতে গিয়ে আপনি এলোমেলো হয়ে যাবেন, মিলাইতেই পারবেন না তখন, কারণ তখন এফআইসি পার্টটা আপনি ভুলে যাবেন। আমার তো দিন শেষে আপনাকে এফআইসি পার্টটাকে এনশিওর করা, ঠিক না? একটা দেখলে ভালো হয় স্যার। দেখবেন? আচ্ছা দেখাই তাইলে, ঠিক আছে, একটা সেলস অর্ডার করি, চলেন। না আমি একটা আগে ডকুমেন্ট নাম্বার বের করে তারপর একটা সেলস অর্ডার করব। ওকে, BA05, কারণ এই ট্রানজাকশন কোডগুলো হলো আপনার সেলস মডিউলের জন্য। Standard sales DNA. It is the sales order list. Okay, the ready mix sales দেখেন, এই যে দেখেন এটা একটা সেলস অর্ডার, দেখছেন? এটা কি করে দেখাবো আপনাদেরকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। এই যে দেখেন, এই হলো সিকোয়েন্স সেলস অর্ডার, ঠিক আছে? দেখেন এই যে আমি যেটা বলছিলাম, সেলস সেলস অর্ডার, তারপরে আপনার পিকিং রিকোয়েস্ট, গুডস ইস্যু হয়, তারপর সেলসের জার্নাল করে, যে সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে এটা আমরা একটা করি, হ্যাঁ, সেম ভাবে একটা করি, দেখেন তাহলে VA01 স্ট্যান্ডার্ড সেলস
হবে রেডিমিক্স সেলস হবে sales export other dredging equipment current intercompany sales ঠিক আছে কাস্টমার এটাই নেবে ওকে sold to party shipped to party sale ওকে কি বিক্রি করব রেডি মিক্স বিক্রি করব রেডি মিক্সটা এখানে আমি বসাই দিলাম কোন ডেটে বিক্রি করব আজকে ডেটে কি ম্যাটেরিয়াল এই যে ম্যাটেরিয়াল কোড দেখছেন ম্যাটেরিয়াল কোড দিলাম কোয়ান্টিটি কত আমি 100 ইউনিট বিক্রি 1000 ইউনিট বিক্রি করব 1000 টন ঠিক আছে আচ্ছা কোন প্ল্যান্ট থেকে বিক্রি করব ওই প্ল্যান্ট হলো আপনার ফোর যে এটা প্ল্যান্টটা দেখি কোন প্ল্যান্ট আছে এখানে রেডি মিক্সের প্ল্যান্ট এইটা থেকে আমি বিক্রি করব delivering plant will be not copied to existing item আচ্ছা ঠিক আছে এটা দিলাম না আমি সমস্যা নেই তাহলে এটাকে সেভ করে দিলাম এই যে একটা নাম্বার পড়ছে দেখছেন এটা একটা সেলস অর্ডার নাম্বার ঠিক আছে এই সেলস অর্ডার নাম্বারটা এখন আমাকে রিলিজ করতে হবে ঠিক আছে /n/zso release ZSO RELEASE ZSO release এই ট্রানজিশন কোড কি এটা নাই আচ্ছা এক মিনিট Recording in progress. রোটেশনের জন্য DL0 shipping point around 4000 it's not completed
স্যার এখানে কি কোয়ান্টিটির কোনো ইস্যু আছে নাকি, যে অর্ডারটা দেওয়া হয়েছে সেই পরিমাণে কোয়ান্টিটি স্টকে আছে কিনা? এখানে এই যে দেখেন সেলস এর ডিসকাউন্ট, ভ্যাট, ঠিক আছে, এইখানে পার্সেন্টেজ গুলা বসায় দেওয়া যায়, ঠিক আছে। দেখেন অটোমেটিক্যালি সে ক্যালকুলেশন করে নিয়ে আসে, ঠিক আছে। এসডি মডিউলের সাইকেলের টেস্ট আমি তো ধরুন ফুল সাইকেল টেস্ট আর করি না, এই বেসিক লেভেলের ট্রানজাকশনটা করি, এটা দেখতেছি যে কোথায় আটকাচ্ছে কিনা। আচ্ছা, তারপর এফওবি প্রাইস, প্রকিউরমেন্ট, সিপি শিপিং অ্যাড্রেস, ঠিক আছে, সেলস কোয়ান্টিটি এত টন, ব্যাচ নাম্বার, তার ইউনিট প্রাইস এত করে, সেলস ইউনিট প্রাইসও চলে আসছে। The order is incompleted. কেন ইনকমপ্লিটেড দেখতে হবে। তাহলে এটা ইনকমপ্লিট হলে ওই সময় তাহলে ডকুমেন্টসটা সেভ নিবে ওখানে। ডকুমেন্ট নাম্বার ফেলাবে, সমস্যা নেই, ডকুমেন্ট নাম্বার ফেলাবে। আচ্ছা, আমি কালকে একটা সাইকেল টেস্ট করে এসে আপনাদেরকে দেখাবো না, ঠিক আছে, কারণ আমার এই এসডি মডিউলের উপর আমার সাইকেল টেস্টটা করা হয়নি, ঠিক আছে। কোথাও মনে আর দুই একটা ফিল্ড বাকি আছে দেওয়া, মোরালেস এরকমই, ঠিক আছে। তারপর আপনার যে এইখানে কন্ডিশনে আইসা ভ্যাটের পার্সেন্টেজ গুলো দিয়ে দিতে হয়, এই যে এখানে দেখছেন ভ্যাট, ঠিক আছে, ভ্যাট পেয়েবল, ভ্যাট রিসিভেবল, ডিসকাউন্ট সব এখানে দিয়ে দিতে দিলেই অ্যাকাউন্টিং জার্নালটা যেটা হয়, ওই যে আমি যেটা দেখাইছিলাম আপনাদেরকে, অ্যাকাউন্টিং জার্নাল কোনটা দেখাইছিলাম, VA05 self order list, okay, sold to party, বেসিক পার্থক্যটা কি আপনারা বুঝতে পারছেন জিনিসটা? বেসিক পার্থক্য হলো যে একটাই, যে ওই এসডি মডিউলের মাধ্যমে যখন আসবে মেটেরিয়াল সেলস হয়ে আসবে, ঠিক আছে, মেটেরিয়াল কোয়ান্টিটি থাকবে, ব্যাট ট্যাট থাকবে, সবকিছু থাকবে। এইখানে আমি অলরেডি লক করে রাখছি এটা। এটার ডকুমেন্ট ফ্লোতে যান, ডকুমেন্ট ফ্লো থেকে আমরা অ্যাকাউন্টিং জার্নাল গুলো দেখি, একটা একটা করে অ্যাকাউন্টিং জার্নালটা দেখি। দেখেন সেলস অর্ডার, ঠিক আছে, এটাকে ডিসপ্লে ডকুমেন্টে যায়, ঠিক আছে, ডিসপ্লে ডকুমেন্টে আসছে কি, এখানে একটা সেলস অর্ডার করা হয়েছে 40 টনের জন্য, ঠিক আছে, এবং এটার প্রাইস কন্ডিশনে কি দেওয়া আছে দেখি, মেটেরিয়াল নেম, লোডিং, কোথায় সে আনলোড করবেন, গ্রস ওয়েট কত, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। ওকে, পিকিং রিকোয়েস্ট, কতটুকু পিকিং হবে, 40 টনের পিকিং হবে, হওয়ার পরে গুডস ইস্যু, গুডস ইস্যুর জার্নালটা কি আসে দেখি আমরা, এই যে সেলস অর্ডার কোয়ান্টিটির উপর বেস করে এফআই ডকুমেন্ট, নো যে অ্যাকাউন্টিং জেনারেট, কোনো অ্যাকাউন্টিং জেনারেট হচ্ছে না, জিরো অ্যাকাউন্টিং আসতেছে, এটা
এটা ফুল সাইকেল টেস্ট নাই। এটা দেখি, যে কোনো একটা সাইকেল দেখলেই সেশন 0। স্যার আপনি ডেলিভারি প্ল্যান্টের ওইখানে ফিল্ডটা বসে না, এটার কারণে কি এরকম হতে পারে? হ্যাঁ বলে, ডেলিভারি প্ল্যান্টের ওইখানে ফিল্ডটা বসে নাই, এটার কারণে কি প্রবলেম হতে পারে? না এটার সাথে সম্পৃক্ত না। আমি চাচ্ছি ফুল অ্যাকাউন্টিংটা আপনাদেরকে এটা দেখাইতে। ফুল অ্যাকাউন্টিংটা দেখলে যে অ্যাকাউন্টিংটা আমি বলছিলাম না, ওই অ্যাকাউন্টিংটাই একটা সাইকেলে দেখাইতে চাচ্ছিলাম। স্যার গুডস ইস্যু হলে একটা এন্ট্রি যেটা পড়ে যে সিওজিএস হ্যাঁ ওই জার্নালটাই দেখাইতে চাচ্ছি। এটা টেস্টিং সার্ভার তো, সবাই এখান থেকে পোস্টিং পাস করে এটি খুঁজে বের করতেছে। এখানে স্ল্যাশ কনজাম্পশনের জিএল নিয়ে আসি। স্যার আমার মনে হয় প্রয়োজন আপনি কালকে আমাদের ফুল একটা সার্কেল দেখানোর সময় ওই সময় মানে দেখাই দেবে তখন। হ্যাঁ কালকে তো আমি দেখাবোই এমনিতে আপনাদের। তখন স্যার প্রয়োজনে এটা আমাদেরকে দেখাবেন এই অ্যাকাউন্টিং। আপনি বেসিকটা তো বুঝতে পারছেন। বেসিকটা তো বুঝছেন জিনিসটা, ঠিক আছে? এটা হলো অন্য একটা মডিউলে, এসডি মডিউলে, ঠিক আছে? এটা এফআইসিউ এখানে অ্যাকাউন্টসের পার্টটা মূলত পেমেন্ট থেকেই শুরু হয়। আলটিমেটলি সবগুলা মডিউলেতে আসলে এফআইসিউ এর সাথে সম্পৃক্ত, ঠিক আছে? এখন কোত্থেকে কিভাবে ডাটা আসে এটা জানাটাই হলো আসল জিনিস। পারচেজ অর্ডার, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এসডি মডিউলের প্রসেসটা একটা দেখায় দিব, ঠিক আছে? তো হঠাৎ করে আপনার এসডি মডিউল জানার এত আগ্রহ হইলো কেন? এসডি মডিউলটা খুব মজার একটা মডিউল, বুঝছেন? খুব জটিল না, মোটামুটি। সিওজিএস এর স্যার বিষয়টা ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখাই দিব না, সমস্যা নেই। আবার ওই এফআইসিউ নিয়ে তো সার্বক্ষণিক কাজ করি, তো এই মডিউলটাতে আমরা এতটা হাত দিই না। ওই আমার বেসিক যতটুকু লাগে, ঠিক আছে, লজিক গুলো যতটুকু লাগে। ভ্যাট অন সেলস, ঠিক আছে, ডিসকাউন্ট, এইখানে দেখি এইখানে থাকতে পারে। একটা এন্ট্রি মাত্র পাস হইল আমার। কি এন্ট্রি আসলো দেখি তো। ডিসকাউন্টেডটা আসছে একটা, যে এরকম রিলেশনশিপ একটা পেয়ে গেলেই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে পরবর্তী ক্লাসে একটা সাইকেল দেখিয়ে দেব। আপনি রিসিভেবলের প্রসেসে আর কোথাও বাকি আছে আমাদের অ্যাডজাস্ট উইথ অ্যাডভান্স বা বিভিন্ন অ্যাঙ্গেলে তো আমরা পার্শিয়াল ভাবে রিসিভ করলাম, ঠিক না? স্যার আমার একটা কোশ্চেন, আরো কোনো প্রসেসে আমরা কি টাকা রিসিভ করি? স্যার একটু সিনারিও সাথে আপনার প্র্যাকটিক্যাল ঘটনার সাথে স্যার একটু F-39 টা দেখাবেন। এটা আসলে বেসিকটা মানে বুঝতে পারতেছি। F-39 F-39 এটার নাম কি ছিল? এটা ছিল কাস্টমার ডাউন পেমেন্ট ক্লিয়ারিং, এইভাবে একটা ইয়া। অ্যাডভান্স যেটা হয় এটার ক্লিয়ারিংটা। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। কালেকশনের ক্ষেত্রে যে বিশেষ করে এক্সপোর্ট কালেকশনের ক্ষেত্রে আমরা যখন কালেকশন পাই তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা যায়, তারপরে ট্যাক্সের কাটে, চার্জ কাটে। তো 3টা বা 4টা জার্নালে একটা পোস্টিং হয় লেজার সিলেক্ট করে। আবার বলেন।
মানে আমি যখন একটা কাস্টমার কাছ থেকে কালেকশন আসে, এই কালেকশনের হয়তো 100 টাকা আমার ইনভয়েস হয়েছিল, কালেকশনটা 100 টাকাই হলো, এখন এখান থেকে দেখা গেল 20 টাকা গেছে আমার। এটা ওই যে 20 টাকার জন্য আলাদা ক্রেডিট নোট ইস্যু করতে হবে, ক্রেডিট নোট ইস্যু করতে হবে আলাদা করে। 20 টাকা না, এটা হলো যে আমি একটা পার্ট বাকি রাখছি না, আপনাদেরকে বলছিলাম না, এই যে FB 75 এইটা, ঠিক আছে? এটা হলো কি কাস্টমার ক্রেডিট মেমো। আপনি যদি কোনো ডিসকাউন্ট দেন তাকে, ঠিক আছে, তখন এখানে রিসিভেবলটাকে কমায় দিতে হবে। দ্যাট মিন্স কাস্টমার ক্রেডিট হবে, ধরেন ইনসেনটিভ দিলেন, ইনসেনটিভ এক্সপেন্সেস ডেবিট টু কাস্টমার ক্রেডিট, তাহলে রিসিভেবলটা কমে গেল না? ঠিক আছে, এই ট্রানজাকশন কোডটা পাস করতে হবে। এটা ট্রানজাকশন কোডের নাম হলো FB 75 কাস্টমার ক্রেডিট মেমো। এসিপি তে এটার জন্য একটা জার্নাল পাস করতে হবে। হয়তো আপনারা ওই মাল্টিপল জার্নাল দিয়ে শেষ করে দিচ্ছেন ডেবিট ক্রেডিট করে, কিন্তু এসিপি তে এটাকে এটার জন্য একটা সেপারেট মানে ট্রানজাকশন কোড রাখছে তারা আলাদা, ঠিক আছে? স্যার এখানে সেপারেট করার জন্য, ট্রানজাকশনকে সেপারেট করার জন্য এই একটা প্রসেস তাহলে আমরা দেখতে পারি FB 75 কি হতে পারে, ঠিক আছে? ধরেন সাপোজ আমরা একটা ইনভেস্ট করলাম, ঠিক আছে, ধরেন একটা ইনভেস্ট করে তাকে আমরা ডিসকাউন্ট দিব, আমরা দেই না যে বিভিন্ন খাতে তো তাকে ডিসকাউন্ট দেই আমরা। এবার কাস্টমার লেজারটাতে চলে যায়। এই 2 লাখ টাকা আসে। এখন আপনার কোম্পানি ওনাকে কি করলো, ধরেন 5,000 টাকা ডিসকাউন্ট দিল, ঠিক না? এখন ডিসকাউন্টটা কি আগে ঘোষণা হয় না টাকা রিসিভ করার সময় ঘোষণা হয়, এটা বলেন। স্যার দুটাই হতে পারে, দুইটাই হতে পারে, ঠিক আছে? যদি দুটা হয়, ঠিক আছে, তাইলে কোনটার ক্ষেত্রে আপনার বেশি হয়? ইনসেন্টিভ কিন্তু আগে ঘোষণা করে বেশি। যদি আগে ঘোষণা করে তখন আপনাকে ওই যে FB 75 যেটা আমি দেখাইছিলাম, ঠিক আছে, এইখানে একটা এন্ট্রি পাস করতে হবে FB 75 এন্টার, এন্টার দিলাম, এই যে কাস্টমার কোড দিলাম, কাস্টমার ক্রেডিট মেমো 5,000 টাকা থাকে ইনসেন্টিভ দিব, ইনসেন্টিভ কোন একটা ইয়ারের জন্য, ধরেন 2021 এক বছর তাকে ইনসেন্টিভ দিব। এখানে কি ইনসেন্টিভ কি এক্সপেন্স হবে না ডেবিট হবে বলেন তো? দেখি আমার ইনসেন্টিভের জিএল ওপেন করা আছে কিনা। হ্যাঁ, করা আছে। ইনসেন্টিভ অ্যালাউন্স ডেবিট হবে, এক্সপেন্স ডেবিট হবে। কোন ডিপার্টমেন্টের জন্য? যে ডিপার্টমেন্টে ইনসেন্টিভ অ্যালাউন্সটা আমি দিয়েছে, ঠিক আছে, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট, ধরেন সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। ওকে, ডিজি এখানে বলছে রেফারেন্সে কিছু লেখার জন্য, এখানে লিখবো ক্রেডিট মেমো। ওকে, এবং আদার সেলস লিখলাম এবং সেভ দিয়ে দিলাম। ওকে, এবার লেজারটাতে আপনি যান। লেজারটাতে কত আসলো? 1,95,000 টাকা, দেখছেন? কারণ সেলস ইনসেন্টিভ কিন্তু আপনি আগেই ঘোষণা করেন, ঘোষণা করার সাথে সাথে আপনি তার লেজার থেকে এভাবে টাকাটা কমায় দিবেন।
আপনার দেনাদার কি কমছে না বাড়ছে এখানে বলেন তো? যদি সেলস ইনসেনটিভ ঘোষণা করেন তাহলে কি দেনাদার কমে না বাড়ে? দেনাদার কমে স্যার। দেনাদার কমে, কারণ আমি ওর কাছে পেতাম 2 লক্ষ টাকা, কিন্তু ওকে 5,000 টাকা ইনসেনটিভ দেওয়ার কারণে আমি 5,000 টাকা এখন কম পাবো তার কাছে, রিসিভেবল আমার কমে যাবে। ঠিক আছে, এই জন্য স্যার এখানে যে এগুলো লাল হয়ে আছে এগুলো কি মিউচুয়াল করার দরকার হবে? এটা না, এখন মিউচুয়াল করার দরকার নেই, কারণ এটা তো একই জিএলএ। দেখেন, ডাবল ক্লিক করেন, দেখবেন এই যে 100 মানে রিসিভেবল কি, রিসিভেবল একবার ডেবিট একবার ক্রেডিট, একই জিএলএ। ঠিক আছে, মিউচুয়ালটা আপনি কখন করবেন? যখন এটার এগেইনস্টে যদি কালেকশন হয়। ওকে, এখন এই যে 1,95,000 টাকা, এই 1,95,000 টাকার বিষয়ে এগেইনস্টে সে 1 লাখ টাকাও দিতে পারে, 1.5 লাখ টাকাও দিতে পারে, পুরো টাকাও দিয়ে দিতে পারে, পারে না? তাহলে কি করতে হবে আপনাকে? যদি পুরো টাকা আপনি রিসিভ করেন, তাহলে আমরা রিসিভ করব পুরো টাকাটা। তাহলে কোথায় যেতে হবে? এই ট্রানজাকশন কোডের নাম কি পুরো টাকা রিসিভ করার জন্য বা পার্সিয়াল টাকা রিসিভ করার জন্য? অ্যাড্রেস। ওকে, কত দেব? 1,95,000। এই দেখেন 0 হয়ে গেছে, দেখছেন? সেভ দিয়ে দিন। স্যার আপনি তো একটা ট্রানজাকশন এগেইনস্টে একটা ট্রানজাকশন ক্লিয়ার করে দিতেছেন, বাট নর্মাল বিজনেস প্রসেসে তো ধরেন আমার টাকা রিসিভ যখন করি বাই দেন একটা কাস্টমারের সাথে আরো অনেক ডিলিংস হয়ে যায়, তো এখানে ট্র্যাক করার আবার বলেন। স্যার ভাই এখানে হচ্ছে ধরেন একটার এগেইনস্টে আপনি একটা দেখাচ্ছেন, কিন্তু নর্মাল বিজনেস প্রসেসে আপনার তো ধরেন একটা ক্রেডিট এন্ট্রি মানে ক্রেডিট সেলস এর এগেইনস্টে আমি পরে অনেক দেরি করে আমি টাকা রিসিভ করতে পারি, বাই দেন আমার তার সাথে আরো অনেক ট্রানজাকশন হয়ে যেতে পারে। তো কোনটার এগেইনস্টে আমি কোনটা টাকা পেয়েছি এটা ট্র্যাকিং এর জন্য বেস্ট ওয়ে কোনটা, যে আমি কোন ক্রেডিট সেলস এর এগেইনস্টে আমি টাকা যে পাচ্ছি? মানে আমি যদি একটা ট্রানজাকশন থাকে তাহলে তো আমি ইজিলি এটা মিউচুয়াল করে ফেলতে পারি, যে আমি জানি হচ্ছে আমার কোন ক্রেডিট এগেইনস্টে আমি কোন টাকাটা পাচ্ছি। কিন্তু আপনার আমার প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আপনার কাছ থেকেই বের করব। আপনার কি ফিফো মেথড ইউজ করেন না লিফো? কোনটা হওয়া উচিত আপনার মতে? ফিফো হওয়া উচিত। ফিফো হওয়া উচিত না? তো আপনার যদি এখানে লাইন আইটেম যদি 2টা না, এখানে যদি 10টা থাকে, ধরেন এখানে 2 লাখ টাকা কয়টা আছে? ধরেন একটা, এরকম 2 লাখ টাকা আরো 5-6টা আছে, ঠিক আছে? সে কোনো টাকা দিচ্ছে না, তার শুধু রিসিভেবল বাড়তি আছে, ঠিক না? হইতে পারে না এরকম? জি স্যার। হ্যাঁ, এখন ধরেন এরকম 2 লক্ষ টাকা করে 5 বার হলো 10 লক্ষ টাকা, সে এখন আপনাকে দিল মাত্র 3 লক্ষ টাকা। এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই 3 লক্ষ টাকা আপনি কার সাথে মিউচুয়াল করবেন? মিউচুয়াল করার জন্য যে মেথড, স্ট্যান্ডার্ড মেথড যেটা, এটা হলো কি, লিফো হবে না ফিফো হবে? চিন্তা করেন তো। ফিফো। হ্যাঁ, ফিফো মেথড হবে। আগে যার ইনভেস্ট করছেন তারটা আগে মিউচুয়াল করে পরেরটা মিউচুয়াল করতে হবে। দ্যাট মিন্স প্রথম ইনভয়েসিং ডেট যেটার, এটাকে আগে গ্রিন করবেন, পরে তারপরেরটার পার্সিয়াল করবেন, আর পরে কারেন্ট ডেট যেগুলো থাকবে এগুলো পরে থাকবে। কারণ আপনি যখন এজিং করবেন, কাস্টমার রিসিভেবল এজিং রিপোর্টে আসবে কি যে আমার এত দিনের জন্য এই আউটস্ট্যান্ডিংটা পড়ে আছে। যদি আপনি ফিফো মেথড ইউজ না করেন তাহলে এজিং রিপোর্টটা কিন্তু প্রপারলি ভাবে আসবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন মনে হয়? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে না? জি স্যার, বুঝতে পারছি।
ঠিক আছে, কারণ আপনাকে অবশ্যই ফিফো মেথডে অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে কি হবে, ওই যে এজিং রিপোর্ট, আমরা কাস্টমার এজিং করি না, ভেন্ডর এজিং, কাস্টমার এজিং কেন করা হয়? কারণ কতদিন যাবত এই রিসিভেবল গুলো পড়ে আছে বা কতদিন যাবত এই স্যার এটা কি এসসিপি থেকে ডাইরেক্ট রিপোর্ট দাও মানে হ্যাঁ কাস্টমার রিসিভেবলের এজিং রিপোর্ট এজিং আছে। থেকে পাওয়া যায়? হ্যাঁ কাস্টমার এজিং এর জন্য সেপারেট রিপোর্ট আছে, বা এই লেআউট থেকেও আপনি নিতে পারবেন, এই লেআউটেও আছে। ঠিক আছে, এই লেআউটে এরিয়ার নামে একটা অপশন আছে, এই যে এরিয়ার দেখছেন, এটা কি এই পাশে নেই, এটা কি এই পাশে নেই, এখানে আপনি পাবেন এরিয়ার। এই যে দেখেন 90 ডেজ, 90 ডেজ ক্রেডিট বোঝাচ্ছে নেগেটিভ। ঠিক আছে, 90 ডেজ নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ এই কাস্টমারের টার্মস এন্ড কন্ডিশনে দেওয়া আছে কি 90 দিনের দেওয়া আছে। জিরো জিরো থাকতো তাহলে রিসিভেবল এখানে 1 থাকতো। কারণ 1 কেন? কারণ এই যে আজকের ডেটের জন্য। যদি এইটা আরো 20 দিন আগে হইতো তাহলে এখানে 20 থাকতো। এই যে দেখেন ডেটটা দেখছেন এরিয়ার। আমরা রিসিভেবলের এজিং করি না, ভেন্ডরের এজিং, রিসিভেবল এজিং ভেন্ডর গুলো কতদিন যাবত পেমেন্ট পাচ্ছে না এটা একটা এজিং করা হয়। কোন বিলটা কতদিন যাবত হচ্ছে না, পেমেন্ট হচ্ছে না। কাস্টমার এজিং করা হয় কোন কাস্টমার কতদিন যাবত তার বিলটা আমাকে দিচ্ছে না, এটার একটা এজিং করা হয়। ঠিক আছে, এই এজিং করার জন্য ফিফো মেথডটাই ইউজ করতে হয়। ঠিক আছে, তো আর কোন সিনারিও আছে যে সিনারিও নিয়ে আপনাদের বিজনেসের সাথে ম্যাচ করতেছেন, একটু চিন্তা করেন। স্যার আমার একটাই আসলো, সেটা হলো আমরা যখন কালেকশন করি, তো আমার একটা কাস্টমারের কাছ থেকে আমি 100 টাকা পাইলাম, ইনভয়েস ছিল 100 টাকা, 100 টাকা সে আমাকে দিল। এখন এটা পোস্টিং দেওয়ার সময় আমাকে 4টা বা 5টা জিএল পোস্টিংটা দেখাইতে হয়। এটা হলো আমার অ্যাকাউন্ট। জিএল গুলো কি কি শুনি? অ্যাকাউন্টের ব্যাংকের অ্যাকাউন্ট দুইটা, একটা ইয়ারকে অ্যাকাউন্ট, একটা জেনারেল অ্যাকাউন্ট, আপনি ট্যাক্সের অ্যাকাউন্ট। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে আপনি আমাকে জার্নালটা দেখান। আচ্ছা, এক্সেলে জার্নালটা দেখান, কি জার্নাল করতেছেন। স্ক্রিন শেয়ারটা স্টপ দিচ্ছি। আরে খোদা, আমাকে নেটওয়ার্ক কি চলে গেল নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার আছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, স্ক্রিন শেয়ার দেন, দেখেন। স্ক্রিন শেয়ার দেন, দেখান। জেবি গুলা লেখেন, জেবির হেডিং গুলা লেখেন, লেখেন, আমি আসতেছি 1 মিনিট।
আচ্ছা আমি বুঝছি জিনিসটা। আচ্ছা আমি দেখাচ্ছি আপনার এই জার্নালটাতে ইয়ার জন্য, যে গার্মেন্টস ফ্যাক্টরির জন্য, ঠিক আছে? এই যে ইয়ার কিউ অ্যাকাউন্ট থাকে, ইউএসডি অ্যাকাউন্ট থাকে, ইয়ার কিউ অ্যাকাউন্ট থেকে ইউএসডি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, ওকে? এগুলো গার্মেন্টস ফ্যাক্টরির জন্য। এটা আপনি এখানে দেখেন, আমি আপনাকে দেখাই। এখানে আপনি যখন এন্ট্রিটা পাস করবেন, ধরেন এফডেস 20 না, এইটা একটা ইনভেস্ট করে দেখাইতে হবে। ধরেন এফডেস 70, এফবি 70, ওকে? এফবি 70 এর একটা ইনভেস্ট করি আমরা, ইনভেস্ট করে এটা দেখাই। ধরেন এখানে 5000 টাকার একটা ইনভেস্ট করি ফর এক্সাম্পল। ও এটা 4 সিরিজ দিয়ে দিচ্ছি আমি এখানে, 3 সিরিজ না দিয়ে। এটা আমার একটা ইনভেস্টমেন্ট, ওকে? 5000 টাকা একটা ইনভেস্ট করছি, এখন আমি এটা টাকাটা রিসিভ করব। ধরেন ড্যাশ 28 এ গেলাম, টাকা আসছে আমার 3000 টাকা, আসতে পারে না? 3000 টাকা আসছে, 3000 টাকা আমার আসছে। আপনি কিন্তু এখানে গার্মেন্টস এর দুইটা অ্যাকাউন্ট, একটা হলো ইউআরকিউ অ্যাকাউন্ট আর একটা হলো ইউএসডি অ্যাকাউন্ট। জি স্যার। ঠিক না? ধরেন ফর এক্সাম্পল আমি একটা অ্যাকাউন্ট এখানে রিসিভ করলাম। একটা অ্যাকাউন্টে কত রিসিভ করি এখানে? ধরেন এখানে ইউআরকিউ অ্যাকাউন্টে 3000 টাকা রিসিভ করলাম, ঠিক আছে? আচ্ছা, জেনারেলি বাকি ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিলাম। এসিপির এক সমস্যা, এত পরিমাণে ফিল্ড, অতিরিক্ত ফিল্ডের কারণে বিভিন্ন অ্যাঙ্গেলে রিপোর্ট দেখা যায়, তো এই জন্য ফিল্ডও বেশি। আচ্ছা হলো 2000 টাকা গ্যাপ আছে না? 2000 টাকা বিভিন্ন কারণের হতে পারে, ঠিক আছে? দেখে যান এই যে এডিশনাল পোস্টিং কিটা দেখছেন, এই যে এডিশনাল পোস্টিং কি, ধরেন এখানে দিলাম 40 মানে কি বলেন? এবার যদি না পারেন আপনারা, মনে করবে যে আপনারা পড়াশোনাই করেন না। ব্যাংক চার্জ, ঠিক আছে? দেখি ব্যাংক চার্জ, হ্যাঁ ব্যাংক চার্জেস এন্ড কমিশন আছে, এন্টার। এইখানে ধরেন এটা 500 টাকা, ঠিক আছে? এখানে কি হবে? কস্ট সেন্টার হবে না? ধরেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একটা ট্রানজাকশন, এটা অ্যাকাউন্টস এর কস্ট সেন্টারটা দিয়ে দিলাম, ব্যাংক চার্জ, ওকে? আবার আরেকটা ডেবিট করলাম, কাকে? ওইটা ধরেন ইআরকিউ অ্যাকাউন্ট কি করছি, এখন ধরেন আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট কে করব, করতে পারি না আমরা ইচ্ছা করলে? এটা যেহেতু টেস্টিং সার্ভারটা আমার বিটিটি তে করা, দ্যাট মিন্স এই যে গার্মেন্টস রিলেটেড না। ইনকামিং কোথায়? যমুনা ব্যাংক মেইন ইনকাম, ওকে? এইখানে দিলাম ধরেন আরো 500 টাকা। প্রফিট সেন্টার 100 কর্পোরেট, ধরেন এটাকে বললেন আপনি ইউএসডি অ্যাকাউন্ট ফর এক্সাম্পল। তারপরেও কিন্তু আপনার অনেক টাকা বাকি থাকে। কত টাকা বাকি থাকে আমরা দেখি। আচ্ছা আসলে কত? 4000 টাকা আসলো। আমরা কত ছিল? এটা 5000 টাকা ছিল না? তাহলে আমাকে আরো কত বসাইতে হবে? আরো 1000, আরো 1000 টাকা বসাইতে হবে। 1000 টাকা কি ধরনের আপনি জার্নাল লিখছিলেন এখানে? ব্যাংক চার্জ দুইটা ছিল, একটা ইআরকিউ অ্যাকাউন্ট, একটা ট্যাক্স। আচ্ছা ট্যাক্স কি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স না নরমাল? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অ্যাডভান্স, তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমরা নিয়ে আসি, সমস্যা নাই, ঠিক আছে?
আমরা এখানে 40 দিলাম ডেবিট, ঠিক আছে। এআইটি নিয়ে আসি, এআইটি সার্চ করে নিয়ে আসি, এআইটি জিএল কি কি আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অন সেলস, অ্যাডভান্স অন এক্সপোর্ট। ওকে, আপনাদের তো এক্সপোর্ট ছিল, আমি এখানে এক্সপোর্ট দিলাম। কত ছিল ধরেন, এটা ধরেন 1000 টাকা ধরে দিলাম, ঠিক আছে। ট্যাক্স, এবার সিমুলেট করেন। দেখছেন জার্নালটা কিভাবে আসছে? জি স্যার। এই যে নিচের যে অপশনটা আছে আদার লাইন আইটেম, মানে এই যে লাইনগুলোতে আপনি ইচ্ছা করলে আরো অনেকগুলো জিএল ফিল আপ করতে পারবেন। জি স্যার, এটার জন্য করতে স্যার আমাদের পোস্টিং দেওয়ার সময় আমাকে একাধিক জার্নালে পোস্টিং দিতে হয়। হ্যাঁ, একাধিক না, আপনি আরো যদি এটাতে আরো 7, 8টা 10টা 20টা অ্যাড করতে চান পারবেন, কোনো ব্যাপার না। দিন শেষে আপনাকে ডেবিট ক্রেডিট সমান থাকতে হবে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম, শেষ। ওকে, সেভ হয়ে গেল। তাইলে ওই 5টা 6টা বা 7টা যতগুলো লেজারে আমি ভাগ করে দিছি ডাটাটা, সব লেজারে টাকাটা চলে যাবে। এরকমই দিন শেষে আমি এর চেয়ে আসলে বাইরে কিছু নাই আমার জানা মতে, কারণ এগুলা নিয়ে তো অনেক অ্যানালাইসিস করছি লাইফে। বেসিক দুইটাই, ঠিক আছে। আমি মনে করতাম হয়তো অনেক কিছু না, বেসিক শুধু দুইটাই, একটাই বেসিক, একটা হলো অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট, একটা হলো ইনভয়েস এগেইনস্ট পেমেন্ট। এই হলো দুইটা টার্ম। এই দুইটা টার্মের ভিতরে আরো কিছু টার্ম আসছে এটাকে ফলো করে, যেমন অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট উইথ পার্শিয়াল, একটা কি ইনভয়েস এগেইনস্ট রিসিভ এগেইনস্ট পার্শিয়াল। এর বাইরে আসলে কিছুই নাই। দেখেন আপনি হয়তো এই যে এডিশনাল 2-3টা লাইন আইটেম বাড়তে পারে, ফর ব্যাংক চার্জেস, ফর সিকিউরিটিজ ডিপোজিট, ফর ট্যাক্সেস, ইনকাম ট্যাক্সেস বা ভ্যাট, এই কয়েকটা লাইন এডিশনাল বাড়তে পারে, কিন্তু থিম কিন্তু একই না। এই হ্যাঁ, কারণ ওই যে উনি ব্যাংক চার্জ, আপনার ব্যাংক চার্জ কি ডেবিট হবে না ক্রেডিট হবে বলেন তো? ডেবিট। ডেবিট কি 40, আর হ্যাঁ হ্যাঁ 5,000 টাকাতে ক্লাসিফাই করছে, কারণ হলো ওনার গার্মেন্টস এর যখন কালেকশনের টাকা আসে প্রথম ইয়ার কিউ অ্যাকাউন্টে আসে, ঠিক আছে। আমি তো গার্মেন্টসে ছিলাম, তো প্রথম ইয়ার, হ্যাঁ ওই ইয়ার কিউ অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার গার্মেন্টস না স্যার, এটা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে হতেই পারে। এক্সপোর্টের ক্ষেত্রে এটা আসে, যে কোনো এক্সপোর্ট। এক্সপোর্ট সবগুলো তো ইয়ার কিউতে আসে, ঠিক না? জি স্যার, ইয়ার কিউ না, আপনার কালেকশনের 15% ইয়ার কিউ রাখতে তখন আমার 2-3টা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট একসাথে যেতে পারে। তারপরে কিছু টাকা আসে ইউএসডিতে আসে। হ্যাঁ, কি মানে কালেকশনের 15%, 15% ইয়ার কিউতে যাবে, তারপরে ট্যাক্স কাটবে, চার্জ কাটবে, বাকি টাকাটা আপনার ডলার অ্যাকাউন্টে যাবে। হ্যাঁ, আমরা ওইভাবে অ্যাডজাস্টমেন্ট জার্নাল দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমাদের তো গার্মেন্টস ছাড়াও তারও এক্সপোর্ট, এখন তো প্রচুর এক্সপোর্ট হচ্ছে মেডিসিন। মেডিসিন তো এখন ভালো লেভেল এক্সপোর্ট হচ্ছে। হ্যাঁ, গার্মেন্টস ছাড়া এক্সপোর্ট হচ্ছে অনেক কিছুই, আমাদের ইলেকট্রনিক্সও এক্সপোর্ট হচ্ছে, প্লাস্টিক আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, অনেক কিছু এক্সপোর্ট হচ্ছে। তো ওই এক্সপোর্টের যদি এডিশনাল কিছু থাকে, তো ওই এডিশনাল জার্নালগুলো আপনি এডিশনাল ভাবে দিয়ে দিবেন, ট্যাক্স, ভ্যাট, ট্যাক্স যেগুলো কাটে, ঠিক না? আশা করি সমস্যা হবে না। আমরা যখন ভেন্ডরের পেমেন্ট দিয়েছি তখন তো যদি অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট থাকে, as like যেমন এক্সপোর্টের কালেকশন as like same আপনি ওই যে এই এডিশনাল অপশনটা ভেন্ডরে আছে আর কি, ভেন্ডরে সেম এই অপশনটা আছে, আপনি শুধু ডেবিট ক্রেডিটটাকে বাড়ায় দিবেন। করার সময় আমাকে ভ্যাট কাটতে হয়, ট্যাক্স কাটতে হয়। এটার জন্য এই যে এই লাইন আইটেমটা, এটা দেখেন ট্রানজিশন কোডটা, এটা একটা আছে FS04, এখানে সুন্দর দেখা যায়। এই যে পোস্টিং কি PSTKY, পোস্টিং কি এখানে 40, 50, 70, মানে যে যেটা দরকার। এই জন্য আমি কেন বলছিলাম যে এই কোডগুলো
আমি মানে অনেক বেশি করে বলছিলাম আপনাদেরকে মুখস্থ করার জন্য, এগুলা কেন ইউজ করবেন দেখছেন। এখানে স্যার এন্ট্রি দেওয়ার পরে জাস্ট সিমুলেট করে নিলেই পরের ট্রানজাকশনে আমি চলে যেতে পারবো, পরের লাইনে। হ্যাঁ পরের মানে এখানে লেখা আছে কিন্তু দেখবেন নেক্সট লাইনের ফার্স্ট লাইন আইটেম, এরপরটা থাকবে নেক্সট লাইন আইটেম। ওকে, মানে আমার নেক্সট লাইন যখন ফিল আপ করা হয়ে যাবে তখন কি আমি সিমুলেট করে নিব? সিমুলেট করে নিলে আমি নেক্সট লাইনে লাইন ফিল আপ করা হয়ে মানে ধরেন আপনি প্রথম পোস্টিং কি গুলা দিয়ে এবং জিএল নাম্বার দিয়ে এন্টার প্রেস করলেন, পরবর্তী স্ক্রিনে আপনার কাছে এসে টাকার ইনফরমেশন চাবে। তো টাকার ইনফরমেশন দিয়ে যখন আপনি সিমুলেট করবেন তখন একটা লাইন ফিল আপ হয়ে গেল। পরবর্তীতে যদি মনে করেন যে না আরো 3-4টা লাইন করবেন, তারপরে প্রথমে আপনাকে পোস্টিং কি দিতে হবে, পরে জিএল নাম্বার, পরের পেজে আসবে টাকা। ঠিক আছে, তো এইভাবে ফিল আপ করে যখন আপনি সিমুলেট করবেন, দিন শেষে যখন সে ডেবিট ক্রেডিট মিলে 0 হয়ে যাবে তখনই সে সেভ নিয়ে নিবে, নাহলে কিন্তু সে সেভ নিবে না। এটা কাস্টমারের বেলাও সেম, ভেন্ডরের বেলাও কিন্তু সেম। এটা এসিপি তে এই অপশনটা রাখছে কারণ মাল্টিপল জার্নাল দেওয়ার জন্য। ঠিক আছে, মাল্টিপল লাইন আইটেম অ্যাড করার জন্য, জার্নালের লাইন আইটেম গুলোকে অ্যাড করার জন্য। কারণ এরকম সিনারিওসটা এটা শুধু আমাদের বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে এটা একটা কমন জিনিস, ঠিক না? এটা তো স্যার ইন্টারন্যাশনাল ট্রেড, ওয়ার্ল্ড ওয়াইড একই রকম। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড একই রকম। ঠিক আছে স্যার কালেকশনের ক্ষেত্রে সে ধরেন আমাদের $100 একটা ডকুমেন্ট ছিল, এখানে ধরেন $2 বা $5 একটা পেমেন্ট কম আসে, যেটা আমরা আমাদের ব্যাংক যেমন রিইম্বার্সমেন্ট ফি কেটে রেখে সাপ্লায়ারকে পেমেন্ট দেয়, সেম ভাবে সাপ্লায়ার ব্যাংক থেকে যখন পেমেন্ট আসে তখনও এই ডলারটা কেটে রাখা হয়। তো এটা আসলে আমাদের লোকাল বাংলাদেশের চার্জ না। তো এটাকে আমরা একটা শর্ট আইটেম বা করে সরাসরি জার্নালে অ্যাডজাস্ট করে দিই, বাট এসএবি তে এটাকে কি ক্রেডিট মেমো করতে হবে নাকি এভাবেই করা যাবে? যে আপনার এই যে চার্জটা, ওটা তো ধরেন ওনারা কেটে রাখতেছে এখন। এখন ওনারা যদি কেটে রাখে, আপনার তো এক্সপেন্স দেখানো ছাড়া তো আর কোনো উপায় নাই। হ্যাঁ, ওটা তো স্যার আপনারা যেটা বলছে যে কাস্টমার ব্যাংক চার্জ। হ্যাঁ, আমরা যেটা বলতে কাস্টমার ব্যাংক চার্জ। হ্যাঁ, এটা কাস্টমার ব্যাংক চার্জ। এটা তো আপনাদের এক্সপেন্স দেখানো ছাড়া তো কোনো উপায় নাই, কারণ সে তো এটা কেটে রাখছে। অনেক সময় দেখবেন ইয়া কাটে, ওই যে এলসি ওপেন করতে গেলে ক্রেডিট রেটিং এর একটা চার্জ কাটে 15-20 হাজার টাকা। ক্রেডিট রিপোর্ট স্যার। হ্যাঁ, ক্রেডিট রিপোর্টিং এর জন্য ভুল বলতেছি, ক্রেডিট রিপোর্টের জন্য একটা চার্জ কাটে, কিন্তু 10-15 হাজার টাকা কাটে। এটা তো স্যার আপনি যখন এটা না, এটা তো এক্সপেন্স হিসেবে সরাসরি ব্যাংক এটা আসলে প্রুভ করতে গেলে ট্যাক্স ভ্যাট সব জায়গায় একটা তো সমস্যা দেখা দেয়, তারপরে আমাদেরকে প্রুভ করতে হয় ডকুমেন্ট দিয়ে আর কি। উনি যে চার্জের কথা বললেন এটা ডিসক্রিপেন্সি চার্জ কাটে আর কি। যখন আমরা পেমেন্ট পাই ব্যাংক থেকে তখন হচ্ছে ডিসক্রিপেন্সি একটা চার্জ কাটে, যেটা আমরা শর্ট রিয়ালাইজেশন হিসেবে দেখাই আর কি। এটাকে এক্সপেন্স হিসেবেই দেখাইতে হয়। ডিসক্রিপেন্সি ছাড়াও আরেকটা চার্জ কাটে, সেটা বলে কি রিইম্বার্সমেন্ট চার্জ। আপনার ডকুমেন্টে যদি ডিসক্রিপেন্সি না থাকে তাহলে ডিসক্রিপেন্সি চার্জ কাটতে পারবে না, বাট আপনার ডকুমেন্ট থেকে $50 বা $100 একটা তাদের নির্দিষ্ট চার্জ নেওয়ার অধিকার আছে, যেটা কি বলে রিইম্বার্সমেন্ট চার্জ। একটা ওটা আসে একটা জেপি মর্গান হয়ে যে পেমেন্ট গুলো আসে, ওখানে একটা চার্জ বেশি কাটে। এটা সম্ভবত নষ্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়, বা এটা স্যার